আজকে মানে অ্যাজ ইউজুয়াল আমাদের যে ক্লাসগুলো হয়তো ফিজিক্যাল ক্লাস ওই টাইপেরই আর কি বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। এখন দেখতে পাচ্ছ, দেখো তো ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো তো অ্যাকচুয়ালি এখানে আমাদের আর তিনটা টপিক বা চ্যাপ্টার যাই বলি না কেন, তিনটা আমাদের আসলে পেন্ডিং আছে। সেগুলো সম্পর্কে একটু ছোট ছোট কিছু টপিক আছে, সেগুলো আমরা স্টাডি করব। প্রথমেই দেখো, প্রথমে আছে পারচেসিং প্র্যাকটিস। এই পারচেসিং প্র্যাকটিস একটা চ্যাপ্টার বা টপিক। এর মধ্যে যে ছোট ছোট টপিকগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্সিবল পারচেসিং এর যে প্রিন্সিপাল আছে, বায়ার এবং রিটেইলার। অ্যাকচুয়ালি রিটেইলার বায়ার পারচেসিং করার জন্য আসলে কোন প্রিন্সিপালগুলো ফলো করে তার সাপ্লায়ের সাথে, সেই প্রিন্সিপালগুলো নিয়ে কথা বলার ট্রাই করবো আজকে। এরপর লেখা আছে 7 কি পারচেসিং প্র্যাকটিস অ্যান্ড হোয়াই ইট ইজ এ প্রেসিং টপিক্স। পারচেসিং কেন একটা প্রেসিং টপিক্স, সেটা নিয়েও কিন্তু আমাদের একটু স্টাডি আছে। এরপর লেখা আছে রেসপন্সিবল পারচেসিং প্র্যাকটিস অফ এস এন এম বায়ার, বা যে কোনো বায়ারেরই আসলে কীরকম পারচেসিং প্র্যাকটিসটা থাকে। কারণ বায়ার বা রিটেলার অ্যাকচুয়ালি তারাই যে কাজটা করে, তারা অ্যাকচুয়ালি আলটিমেট তারা এন্ড অফ, তারা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ অফ কাস্টমার। অ্যাকচুয়ালি তারা যে কাজটা করে, তারা ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে প্রোডাক্ট তারা পারচেস করে দেন তারা আবার এটা কি করে, সেল করে। এটাই প্র্যাকটিস অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেই এইচ এন এম বায়ার অ্যাকচুয়ালি যখন অর্ডার প্লেস করে, তার মানে তারা যখন পারচেস করতে চায় বাংলাদেশের ম্যানুফ্যাকচারদের কাছ থেকে, অ্যাকচুয়ালি তাদের রেসপন্সিবিলিটি কীরকম হয়, বা তারা কি কি চায়, বা তারা কি কি বিষয় ফলো করে, কতটুকু ইথিক্যাল তারা অ্যাকচুয়ালি। কারণ এইসব যে ইন্টারন্যাশনাল বা বায়ারগুলো আছে, এরা সবসময় ইথিক্যাল বিষয়গুলোকেই প্র্যাকটিসের মধ্যে রাখে, এবং তাদের ইথিক সবসময় কি শক্ত থাকে আর কি, অন্যান্য অন্যান্য কি বলবো বিজনেস বা লেনদেন থেকে। সেটা নিয়েও একটু কথা বলার আছে। এরপরে আইএসও নিয়ে আমরা কথা বলছি, আইএসও নিয়ে স্টাডি করছি আমরা ক্লাসে, আইএসও টপিকগুলো নিয়ে একটু দেখেছি। তো ওখান থেকে দুইটা আইএসও নিয়ে একটু স্টাডি করবো। একটা হচ্ছে ISO 9000, যেটা অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আর একটা হচ্ছে ISO 14000। ISO 14000 হচ্ছে ইনভায়রনমেন্টাল যেটা ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কয়টা টপিকই আসলে আজকে আমরা কি করবো, একটু দেখার একটু ট্রাই করি। তো এটা দেখার আগে যে কাজটা আমি করি, আমি একটু পারচেসিং এর যে স্লাইডটা আছে একটু ওপেন করতে চাই। স্লাইডটা একটু ওপেন করে যে বিষয়গুলো এখানে আমি ট্রাই করেছি দেওয়ার, এগুলো টপিকগুলোতে কি কি আছে সেগুলো একটু দেখার ট্রাই করি, দেখি তো কি কি আছে। তোমরা কি এখন দেখতে পাচ্ছ কোনো স্লাইড? আমার মনে হয় দেখতে পাচ্ছ না, একটু সমস্যা হয় আমার এখান থেকে দেখানোটা। আহ, দেখো, পারচেসিং প্র্যাকটিস যে পাওয়ার পয়েন্ট আছে, এটা কিন্তু আমি ওপেন করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি সেটাই দেখা যাওয়ার কথা। দেখো এখানে দেখো, হোয়াট ইজ পারচেসিং প্র্যাকটিস, সেটা দিয়ে শুরু করছে। পারচেসিং প্র্যাকটিস আসলে কি, এখানে বলছে পারচেসিং প্র্যাকটিস ইজ অ্যান আমব্রেলা টার্ম দ্যাট রেফার্স টু হাউ বায়ার্স এঙ্গেজ দেয়ার উইথ দেয়ার সাপ্লায়ার। এখানে যে কথাটা বলতে চাচ্ছে যে পারচেসিং প্র্যাকটিস একটা আসলে বিশাল একটা টার্ম বা আমব্রেলা টার্ম, যেটা কি ইনভলভ, যার মধ্যে কি ইনভলভমেন্ট আছে এখানে অ্যাকচুয়ালি বায়ার তারা আসলে সাপ্লাইয়ের সঙ্গে কতটুকু এঙ্গেজ, তার মানে বন্ডিংটা কীরকম, সাপ্লায়ারের সঙ্গে বায়ারের অ্যাকচুয়ালি বন্ডিংটা কীরকম, বা রিটেলারের সঙ্গে বা ব্র্যান্ডগুলোর সঙ্গে তারা যেসব ম্যানুফ্যাকচারার বা সেলারদের কাছ থেকে পারচেস করে নেয় তাদের কীরকম বন্ডিং, সেটাই অ্যাকচুয়ালি পারচেসিং প্র্যাকটিস কী করে সেটা নিয়ে আলোচনা করে। ওকে, এখন খেয়াল করো এখানে যে কোশ্চেনটা তোমাদের আমি লিখে দিয়েছিলাম, সেই কোশ্চেনটা ছিল দ্য 5 প্রিন্সিপাল অফ রেসপন্সিবল পারচেসিং, বেটার বাইং লঞ্চ, হাই লেভেল প্রিন্সিপাল ফর ব্র্যান্ডস অ্যান্ড রিটেইলার। তার মানে ব্র্যান্ডস অ্যান্ড রিটেইলারের যে পারচেসিং প্র্যাকটিস আছে, অ্যাকচুয়ালি সেটার প্রিন্সিপাল হচ্ছে মূলত পাঁচটা বিষয়ের উপর বা ফান্ডামেন্টালের উপর কাজ করে এই প্রিন্সিপালগুলো ডেভেলপ করা হয়েছে। সেগুলো কি, নেক্সট স্লাইডে আমরা দেখি। দেখো, প্রথমে পাঁচটার মধ্যে প্রথম হচ্ছে ভিজিবিলিটি, এরপরে স্টেবিলিটি, এরপরে টাইম, এরপরে ফিনান্সিয়াল, এরপরে শেয়ার রেসপন্সিবিলিটি। এই পাঁচটা বিষয়ের উপর বেস করে আসলে কি করা আছে, প্রিন্সিপালটাকে সাজানো আছে। পারচেসিং যে প্র্যাকটিসের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে সাজানো আছে। প্রথমে ভিজিবিলিটি নিয়ে কি বলছে একটু দেখি। প্রোভাইড এনাফ ইনফরমেশন অ্যাবাউট ইউর প্ল্যান বিজনেস ফর সাপ্লায়ার টু অ্যাক্ট। অ্যাকচুয়ালি এটা খুবই একটা লজিক্যাল বিষয়, যে আমার কতটুকু চাহিদা অ্যাজ এ কাস্টমার হিসেবে, আমি যার কাছ থেকে প্রতি বছর বা প্রতি মাসে আমি সার্টেন অ্যামাউন্টের কোনো প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক আমি কি করে নিই, পারচেস করে নিই। এটা অবশ্যই এজ এ কাস্টমার হিসেবে আমার সাপ্লায়ারকে আমার জানিয়ে দেওয়া দরকার। কারণ তারও কি প্রোডাকশন প্ল্যানিং করতে হবে, তার প্রোডাকশন সিস্টেম ডেভেলপ করতে হবে। এখন হঠাৎ করে আমি একটা, ধরো আমি বছরে 100 টনের প্রোডাক্ট কি করি, 100 টনের প্রোডাক্ট পারচেস করি। তার মানে যে সাপ্লায়ারের কাছ থেকে আমি পারচেস করি, সেই সাপ্লায়ারের ক্যাপাসিটি 100 টন অথবা তার কাছাকাছি বা কম বেশি হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমি হঠাৎ করে বললাম আমার এখন ক্যাপাসিটি আমি চাই 200 টন।
তাহলে অ্যাকচুয়ালি যে সাপ্লায়ার আছে সে তো বিপদে পড়বে, সে তো 200 টনের প্রোডাক্ট আমাকে কি করতে পারবে না, প্রোভাইড করতে পারবে না, যদি সে তার সাপ্লাই চেইন অথবা তার যে প্রোডাকশন ফ্যাসিলিটি এটা যদি ইনক্রিজ না করে। তো এটা তার হঠাৎ করে করা যায় না, অনেক বিষয় আছে। এই জন্য একটু ভিজিবল থাকা, ইনফরমেশনগুলোর মধ্যে ক্লিয়ার কাট বা একদম কি বলে এটাকে, দুজনের মধ্যে যে কমিটমেন্ট, অথবা এই কমিটমেন্টটাকে কি করা, কোনো ডকুমেন্টেশন আকারে আসলে রাখা, তাহলে এর বাইরে আসলে আমরা কি করতে পারবো না, ক্লেম করতে পারবো না, সেই বিষয়টা ভিজিবল থাকা। এরপরে স্টেবিলিটি বলছে গিভ ইউর সাপ্লায়ার স্টেডি অ্যান্ড প্রেডিক্টেবল বিজনেস অ্যাক্রস দ্য ইয়ার, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে একটা একটা বছরে আসলে কতটুকু বিজনেস তার সঙ্গে আমার হবে, সেটা অ্যাকচুয়ালি তাকে জানানো, যদি আমরা যদি জানিয়ে দেই সেই সাপ্লায়ারকে অ্যাকচুয়ালি, তাহলে যে বিষয়টা হবে সে আসলে স্টেডি থাকবে এবং অন টাইম যে প্রোডাক্ট ডেলিভারি করার ক্যাপাবিলিটি এটা তার কি হবে, ইনহ্যান্স হবে। এর বলছে টাইম, প্রোভাইড এনাফ টাইম ফর সাপ্লায়ার টু কমপ্লিট অল প্রসেস ইন কমপ্লায়েন্স ল অ্যান্ড রিলেভেন্ট কোডস অফ কন্ডাক্ট। অবশ্যই এনাফ টাইম দিতে হবে, কারণ আমি আবার আমার সাপ্লায়ারকে বলতেছি যে কি, তুমি কমপ্লায়েন্স যা আছে, সাস্টেনেবিলিটি যা আছে, সব কিছু তোমাকে কী করতে হবে, মেনটেন করতে হবে, কিন্তু আবার সময় দিচ্ছি না, বলতেছি যে একটা প্রোডাক্ট, একটা পুরো সাপ্লাই চেন বা পুরো প্রোডাকশন হইতে সময় লাগে 100 দিন, ফর এক্সাম্পল বলতেছি, আমি তাকে বলছি তোমাকে এটা 70 দিনে দিতে হবে, আবার তার উপর চাপাই দিচ্ছি তোমাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, সাস্টেনেবিলিটি যা যা আছে, কোড অফ কন্ডাক্ট সব কিছু মেনটেন করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি সম্ভব না। এই জন্য এনাফ টাইম বা একদম লজিক্যাল টাইম দিতে হবে প্রোডাকশন করার জন্য সাপ্লায়ারকে। এরপর লেখা আছে ফিনান্সিয়াল, ইউজ ফেয়ার ফিনান্সিয়াল প্র্যাকটিস উইথ সাপ্লায়ার। ফিনান্সিয়াল বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আসলে। ফিনান্সিয়াল কোন কিভাবে হবে, তারপরে এর কারেন্সি কীরকম হবে, তারপরে এলসির ভ্যালুগুলো কীরকম হবে, কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে এলসি যাবে, কে বায়ারের দিক থেকে ব্যাংক হবে, কে সাপ্লায়ার দিক থেকে ব্যাংক হবে, এই বিষয়গুলোকে একদম ফেয়ার রাখা, যাতে আসলে ফার্দার কোনো পেমেন্টের ক্ষেত্রে ডিলে না হয়। এরপর বলছে শেয়ার রেসপন্সিবিলিটি, ডু ইউর পার্ট টু ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন ইট সাপ্লাই চেন। বলতেছে যে রেসপন্সিবিলিটি আছে যখন ম্যানুফ্যাকচার করে এবং এটাকে আবার তারা কি করে, সাপ্লাই করে বায়ার বা কাস্টমারের কাছে চলে যায়, পুরো সাপ্লাই চেনের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু এনভায়রনমেন্টাল প্র্যাকটিস হচ্ছে, মানে এনভায়রনমেন্টাল গুড প্র্যাকটিস হচ্ছে, ওয়ার্কিং কন্ডিশনগুলো কীরকম, এগুলোকে ইনশিওর করা। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, কাস্টমার আর যে সাপ্লাই দেবে অ্যাকচুয়ালি এইভাবে ট্রিট করা হয় যে কাস্টমারের বিজনেস অ্যাকচুয়ালি সাপ্লায়ার বিজনেস, সাপ্লায়ার বিজনেস অ্যাকচুয়ালি কাস্টমার বিজনেস। তার মানে এটা মিউচুয়াল বিজনেস, একটা কি ট্রাস্ট, অথবা মিউচুয়াল বিজনেস যে প্রফিট, এই প্রফিটটা করার জন্য অবশ্যই রেসপন্সিবিলিটি দুজনকে কি ইকুয়াল রেসপন্সিবিলিটি করতে হবে সাপ্লাই চেনের প্রত্যেকটা স্টেপে। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে 5টা বিষয়, ভিজিবিলিটি, স্টেবিলিটি, টাইম, ফিনান্সিয়াল এবং শেয়ার রেসপন্সিবিলিটি, এগুলো অ্যাকচুয়ালি 5 প্রিন্সিপাল অফ রেসপন্সিবল পারচেসিং প্র্যাকটিস, যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা বায়ার বা কি বলবো রিটেলার আছে তারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে এবং তারা ক্লেম করে তারা প্র্যাকটিস করে, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু প্র্যাকটিস করে সেটা বোঝা যায় যারা ডিল করে, যে সাপ্লায়ার ওই সব বায়ারদের সঙ্গে অ্যাকচুয়ালি ডিল করে। এরপরে খেয়াল করো, এরপরে যে কোশ্চেনটা ছিল যে 7 কি পারচেসিং প্র্যাকটিস দ্যাট ইম্প্যাক্ট ওয়ার্কিং কন্ডিশন, যে অ্যাকচুয়ালি কোন 7টা পারচেসিং প্র্যাকটিস আছে, এগুলো আসলে ওয়ার্কিং কন্ডিশনকে কী করার জন্য, বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি হেল্প করে। তো 7টা কী কী, প্রথমে লেখা আছে প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং, এরপরে আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এরপরে কস্ট অ্যান্ড কস্ট নেগোসিয়েশন, সোর্সিং অ্যান্ড অর্ডার প্লেসমেন্ট, পেমেন্ট অ্যান্ড টার্ম, ম্যানেজিং দ্য পারচেসিং প্রসেস, এরপরে উইন উইন সাস্টেনেবল পার্টনারশিপ, ফর্মালি সিএসআর হারমোনাইজেশন। অ্যাকচুয়ালি উইন উইন বিষয়টা হচ্ছে দুই দিক থেকেই বেনিফিটেড হবে, কিন্তু বেনিফিটেডটা এমনভাবে হবে যে অ্যাকচুয়ালি যে সিএসআর এর কথা বলেছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা অ্যাকচুয়ালি সবার জন্যই যায়, সাপ্লায়ার যেমন আছে, বায়ার আছে বা ব্র্যান্ড আছে, দুই দিক থেকে এই বিষয়টা প্র্যাকটিসিং আছে, যে সোসাইটির মধ্যে তাদের যে অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি, এটাও প্র্যাকটিস করা, পাশাপাশি নিজেদের মধ্যে উইন উইন একটা যদি কি বলে পার্টনারশিপ ক্রিয়েট হবে, তবে উইন উইন বলতে কি বোঝাচ্ছে, দুইজনই লাভবান হচ্ছে। উইন উইন বলছে আমিও লাভবান, আমার সাপ্লায়ার বা কাস্টমারও লাভবান, সাপ্লায়ারও লাভবান, অ্যাজ এ কাস্টমার আমিও কি হচ্ছে, লাভবান হচ্ছে। যখন দুজনেই লাভবান হব তখন অ্যাকচুয়ালি সব প্র্যাকটিসই ভালো হবে। তুমি সিএসআর বলো, তুমি কমপ্লায়েন্স বলো, তুমি সাস্টেনেবিলিটি বলো, কোড অফ কন্ডাক্ট বলো, ল বলো, সব কিছু কী হবে, প্রপারলি মেনটেন করা যাবে। কারণ দিন শেষে আসলে কি করতে হবে, উইন করতে হবে। উইন করার অর্থ আমার কি করতে হবে, প্রফিট করতে হবে। আর প্রফিটের অর্থ আমার অ্যাকচুয়ালি আমার ভ্যালু বাড়বে, বিজনেস ভ্যালু বাড়বে। আর বিজনেস ভ্যালু যখন বেশি হবে তখন এই প্র্যাকটিসগুলো আমি করতে পারবো। দেখা যাচ্ছে আমার কাছে কোনো আমার কাছে অ্যাকচুয়ালি আমার ভ্যালুই নাই, কোনো অ্যাসেট বা আমার যে কি বলবো, যে বিজনেসের সহজ করে যদি বলি যে টাকাই নেই, তো যদি টাকাই না থাকে অ্যাকচুয়ালি, তাহলে এইসব প্র্যাকটিস কোথা থেকে আসবে?
সেই কথাই শেষের পয়েন্টটাই বলছে, আমি শেষ থেকে বলতে চাচ্ছি। এরপরে দেখো লেখা আছে ম্যানেজিং দ্য পারচেসিং প্রসেস। পারচেসিং যে প্রসেস আছে, এই পারচেসিং প্রসেসটাকে কি করা, ম্যানেজ করা, দুই দিক থেকে ম্যানেজ করা। যে ধরো কোনো সময় কি হয়, দুইজনের মধ্যে একটু কি হয়ে হয়ে গেল, মতের অমিল হয়ে গেল, বা দুইজন একজন আরেকজনের সাথে কোনো একটা ইস্যুতে মতের অমিল হয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যে অ্যাকচুয়ালি আর এখানে আর বিজনেসই হবে না। এইরকম সিচুয়েশন হলে যে কাজটা করতে হবে, তখন দুইজনকে অ্যাকচুয়ালি কী করতে হবে, একসঙ্গে বসতে হবে, তাদের লুপহোলসগুলো বের করতে হবে। লুপহোলসগুলো বের করে আসলে দুইজনকেই কী করতে হবে, অ্যাকচুয়ালি বিষয়টাকে সলভ করতে হবে। এইরকম মেন্টালিটি থাকতে হবে। এরকম মেন্টালিটি না থাকতে কিন্তু বিজনেস করা যাবে না। এরপরে লেখা আছে পেমেন্ট অ্যান্ড টার্ম। পেমেন্ট অ্যান্ড টার্ম এটা বলা আছে, খুবই ইম্পর্টেন্ট। পেমেন্ট, দিন শেষে পেমেন্টটাই সব। পেমেন্টটা কীরকম হবে, এখন পেমেন্টের মধ্যে এলসি হয় আমরা জানি। এখন এলসি তো বিভিন্ন ধরনের আছে। এলসি তো বিভিন্ন ধরনের আছে, যে অ্যাস সাইড এলসি আছে, ডেফার্ড এলসি আছে, রিভোকেবল, ইরিভোকেবল, বিভিন্ন ধরনের এলসি আছে। অ্যাকচুয়ালি কোন টার্মে বা কোন কন্ডিশনে, এরপরে আবার আমরা জানি ওই যে কি যেন বলে ওগুলোকে, ইনকো টার্মস আছে, যে আসলে লায়াবিলিটিস অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স থেকে শুরু করে ডেলিভারি চার্জ, এগুলো আসলে বায়ার না সাপ্লায়ার কারা ক্যারি করবে, এই টার্মগুলো একদম সব পিআই প্রোফর্মা ইনভয়েসেই তোমরা দেখছো কি না আমি জানি না। পিআই দেখছো কি তোমরা কেউ? এই তোমরা কোনো অর্ডারের পিআই দেখছো? পিআইটা একটা যে ডকুমেন্ট দেখছো, এই পিআই এর স্যার মধ্যেই কিন্তু, দেখছিলাম স্যার, অ্যাপেল মার্চেন্ডাইজিং এর তো। হ্যাঁ অ্যাকচুয়ালি পিআই এর মধ্যে কিন্তু সব ডিফাইন করা থাকে না, কোন এলসি হবে, কতটুকু হবে, কি হবে, ইনকো টার্মস কি, কোনটার জন্য লায়াবিলিটিস, প্রোডাক্ট সাইজ কত, প্রোডাক্ট কোয়ান্টিটি কত, এর মধ্যে কম্পোজিশনে কি আছে, কোন ব্যাংক থেকে এলসি সুইফট হবে, কোন ব্যাংকে যাবে, আরও অনেক কি আছে, অনেক ডিটেল ইনফরমেশন ছোট একটা কি পিআই এর মধ্যেই কিন্তু থাকে, তাই না? তো এই বিষয়গুলো কি করে নাও, একদম ক্লিয়ার করে নেওয়া। এরপর লিখেছে সোর্সিং অ্যান্ড অর্ডার প্লেসমেন্ট। সোর্সিং করতে হবে, প্রপার সাপ্লায়ার ধরতে হবে, অর্ডার প্লেসমেন্ট করতে হবে। কস্ট অ্যান্ড কস্ট নেগোসিয়েশন, নেগোসিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। নেগোসিয়েশন, যারা নেগোসিয়েশনে পারফেক্ট তারা প্রফিট করতে পারে। এখন নেগোসিয়েশন করার কিছু শর্ত আছে, যে আবার একটা বেস ভ্যালু থাকবে, আমি কতটুক আসলে এর উপরে ক্লেম করব এবং কোথায় গিয়ে থামবো, সেই বিষয়গুলো কিন্তু একদম ডিফাইন করা, বা এই বিষয়গুলো ক্লিয়ার থাকা, যে করবে এই কাজটা নেগোসিয়েশন, তার 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 জন্য ক্লিয়ার থাকা ভালো। ক্লিয়ার যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি বিপদে পড়তে হবে, এবং এটা সবাই করতে পারে না। নেগোসিয়েশন সবার দ্বারা হবে না। নেগোসিয়েশন সবার দ্বারা হবে না এই বলতে যে সবাই, নেগোসিয়েশন সবার দ্বারা না হলেই যে সবার দ্বারা বিজনেস হবে, বিষয়টা এরকমও না। সবাই নেগোসিয়েশন করতে পারে না, আবার অনেকেই খুব ভালো পারে, এটা আলাদা বিষয়। এরপর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিজাইন ডেভেলপমেন্ট করা বলতে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমাকে অর্ডার নিতে হবে অ্যাজ এ সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার। আমার ক্যাপাসিটি, আমি এত টন বছরে বা মাসে আমি প্রডিউস করতে পারি, কিন্তু আমি এর যদি বেশি লোড নিয়ে ফেলি, তখন কি হবে, ক্যাপাসিটি আর লোডের যে ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাবে। তখন কি হবে, তখন যে বিষয়টা হবে, আমি অন টাইম ডেলিভারি করতে পারবো না। তখন অ্যাকচুয়ালি বায়ার বা যারা ব্র্যান্ড বা কাস্টমার আছে তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। এই জন্য ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে নিজের পাওয়ার প্ল্যান্টের, নিজের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির। এরপর প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং করতে হবে। প্ল্যানিং ফোরকাস্টিং দুজনের জন্য অ্যাকচুয়ালি, কারণ যে সাপ্লায়ার সে তো অনেক বায়ারকেই হ্যান্ডেল করে বা অনেক কাস্টমারকে হ্যান্ডেল করে, এবং তার একটা আইডিয়া হয়ে গেছে এইবার যদি অর্ডার প্লেস করে তাহলে এই বছরে সে এতগুলো অর্ডার করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিষয়টা আছে, যদি কাস্টমার ব্র্যান্ডের ক্ষেত্রে হয়, তাদেরও কিন্তু একটা কি আছে, টার্গেট আছে, যে এই কাস্টমার, এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা গত বছর 100 টন সার্ভিস বা প্রোডাক্ট নিয়েছি, এখন আসলে এই বছরও তাকে আমরা কতটুকু আসলে প্রপোজ করব। তো সব কিছু ফোরকাস্ট করে নেওয়া, ফোরকাস্ট করে আসলে একটা সবকিছু একদম ফেয়ার রাখা এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা, এগুলো অ্যাকচুয়ালি পারচেসিং প্র্যাকটিসের মধ্যে চলে আসে। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেমন কারণ পারচেসিং সবসময় ইথিক্যাল হইতে হয়, এবং ম্যাক্সিমাম কিন্তু ইথিক্যালই হয়। যেগুলো এলসির মাধ্যমে তোমরা জানো, যেসব ট্রানজ্যাকশন এলসির মাধ্যমে হয়, এগুলো ইথিক্স নিয়েই হয় অ্যাকচুয়ালি। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ইথিক্স নিয়েই হয়, এবং অনেকটাই এগুলো ম্যাক্সিমামই কি ফেয়ার, সব কিছু ফেয়ার হয়। কিন্তু এখানে যে ইস্যুটা হয়, ইস্যুটা হচ্ছে সব কিছুই ঠিক থাকে, কিন্তু সাপ্লায়ার দিক থেকে অথবা কাস্টমারের দিক থেকে যে ইস্যুটা আমি দেখেছি, সাপ্লায়ার অন টাইম ডেলিভারি করতে পারে না। এটা নিয়ে অ্যাকচুয়ালি মেইন ইস্যুটা ক্রিয়েট হয় সবসময়। তাছাড়া কোয়ালিটির যদি বলো, কারণ এখানে বায়ার বা ব্র্যান্ড যেভাবে তোমাকে রেডি করতে পারে প্রোডাক্ট, তুমি সেইভাবেই করো। এইভাবে হয়ে আসতেছে বাংলাদেশে যুগের পর যুগ থেকে। এই জন্যই তো এক নাম্বার বা টপে আছে। আমরা অনেক সময় বলি যে আমরা এক্সপোর্ট করি এত, এক্সপোর্ট আর্নিং এত, জিডিপিতে কন্ট্রিবিউশন এত এত এত, আমরা ভারতের পরে, ভিয়েতনামের আগে, চীনের পরে, এরকম এগুলো আমরা কি দেই, কিছু স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা কি করি সবসময় দেওয়ার ট্রাই করি। তো এগুলো কেন হয়, অবশ্যই এখানে কোনো ভালো প্র্যাকটিস আছে।
অবশ্যই ভালো কোনো প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসটার কারণেই কিন্তু এই বিষয়টা হচ্ছে। যদিও এই প্র্যাকটিসের মধ্যেও লুপোস থাকতে পারে, সেটা তাদের পার্সোনাল ইস্যু, তাদের পার্সোনাল সেই ইন্ডাস্ট্রির বা ফ্যাক্টরির বা পার্সোনাল ইস্যু। বাট ভালো কোনো প্র্যাকটিস আছে বিধায় কিন্তু এইভাবেই এই বিষয়গুলো চলে আসতেছে। ওকে, এখানে একটা স্লাইড নাই সম্ভবত, যেটা হচ্ছে কেন অ্যাকচুয়ালি পারচেসিংটা একটা মানে প্রেসিং টপিক বা হট টপিক। অবশ্যই খুবই একটা ভালো টপিক। কোনো কারণে আমি অর্ডার প্লেস করলাম, অর্ডার প্লেস করা হয়ে গেল, এখন অর্ডার প্লেস হয়ে যাওয়ার পর এই টপিকটা কোনো সম্ভবত এখানে নাই, মানে স্লাইডে নাই। আমি বলি অর্ডার প্লেস আমি করলাম, অর্ডার প্লেস করার পর দেখা গেল যে যখন আমার সাব ম্যানুফ্যাকচারার তার একদম মিডল পজিশনে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তখন কিন্তু আমি বললাম যে না, এই অর্ডারটা আমি ক্যান্সেল করবো, এটা আমার নিব না। এটা কি হবে? এটা কিন্তু হবে না। এটা কিন্তু আসলে যায় না। কারণ যে ম্যানুফ্যাকচারার আছে সে কিন্তু এটা ক্লেম করতে পারে বিভিন্ন আম, কি বলে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের যে আদালত আছে সেগুলোতে ক্লেম করতে পারে, বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে এগুলো কি লিঙ্ক লবিং বা তদবির হইতে পারে। তো সেই বিষয়গুলো আছে। এই জন্য যে বিষয়টা করা যায়, ভেবে চিন্তে অর্ডার করা এবং অর্ডার নেওয়া দুই দিক থেকেই। এই জন্যই বলা হচ্ছে অবশ্যই, কারণ করোনার কথা এখানে বলা ছিল যে করোনার সময় অনেকগুলো অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। অথবা এখন বাংলাদেশের যে পরিস্থিতি, অনেক সময় আমি পেপারে, এখন আমার হাতের সামনে একটা পেপার আছে, মানে একটা পেপার নিয়ে আমি বসেছিলাম, এখন পেপারের মধ্যে এরকম ইনফরমেশন আমি দেখতে পাই, এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অর্ডার কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা হয়তো বা আলাদা ডিসকাশন। তো এই যে অর্ডার যে কমে যাচ্ছে বা ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে অর্ডার প্লেস করছে না। হ্যাঁ, অর্ডার প্লেস করছে না, একসময় অর্ডার প্লেস করতো। তো বলতে চাচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই টপিক। কোনো ইস্যুতে যদি এটা কোনো কারণে কমে যায়, এই অর্ডারগুলো বা প্লেসমেন্টগুলো যদি কমে যায়, তখন যে ইস্যুটা হয় ওই দেশ সাপারার হয়। ওই দেশ সাপারার হয় বলতে বোঝাচ্ছে ওই দেশের যারা এই বিজনেসটা করে, যারা ইনভলভ আছে সাপ্লায়ার হিসাবে, তারা অ্যাকচুয়ালি কী হয়, ক্ষতিগ্রস্ত হয়, তারা ওয়াশ আউট হয়ে যায় মার্কেট থেকে। এই জন্যই এটাকে বলা হচ্ছে একটা হট বা প্রেসিং টপিকস পারচেসিং। ওকে, এই কথাগুলো এই স্লাইড বা এই শিটের মধ্যে এই কথাগুলো লেখা আছে। এটা এখান থেকে শেষ। এখন আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আরেকটা স্লাইড একটু ওপেন করে ট্রাই করি, দেখি তো পারি কিনা। হুম, দেখো, ইনি অনেক কথা, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? দেখো তো, H&M গ্রুপ এ ফ্যাশন বায়ার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে দেখো, আমি H&M এর কথা বলবো না, যেসব আমাদের ফ্যাশন বায়ার আছে যেগুলোর আমরা নাম জানি। H&M এর ফুল ফর্ম জানো কি, বলো দেখি। H আর M বলতে কি বোঝায়, জানো তোমরা? জানার কথা তো। অথবা C&A, এগুলোর ফুল ফর্ম কি, এগুলো একটু দেখে নিও। যাই হোক, তো H&M হোক, C&A, যে কোনো বায়ার হোক, আমরা অনেক বায়ারের নাম জানি, যে বায়ারই হোক না কেন, সবার কিন্তু সবাই তারা ক্লেম করে তারা ইথিক্যাল পারচেসিং প্র্যাকটিস করে, তারা একদম রেসপন্সিবল ইথিক্যাল পারচেসিং করে। হ্যাঁ, তো এখানে যে এখানে অনেক কথা লেখা আছে, এগুলো আমি একটু সামারাইজ করে আমি পড়েছি, এটা আর কি পুরোটা আমি স্টাডি করছি এবং আমি দেখেছি কি কি কথা এখানে লেখা আছে, সে কথাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটা কথা তারা বলতে চাচ্ছে, দেখো, যে কোনো বায়ার যখন অর্ডার প্লেস করে তাদের মেইন কনসার্ন থাকে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের সঙ্গে ইনভায়রনমেন্ট বা সাস্টেনেবিলিটি কিন্তু পরের ইস্যু, এটা অ্যাকচুয়ালি আলাদা টপিক। সাস্টেনেবিলিটি কিন্তু যেটা একদম ডিরেক্টলি ওই ফ্যাক্টরি যেখানে অর্ডার প্লেস করতে তার সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে কমপ্লায়েন্স ইস্যু। কমপ্লায়েন্সের মধ্যে মেইন একটা ইস্যু হচ্ছে ওয়ার্কার, যারা কাজ করে ওই ইন্ডাস্ট্রিতে। তো এইসব বায়ার তারা ক্লেম করে, আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে অর্ডার প্লেস করি তখন আমরা একদম প্রপার দাম দিই একটা প্রোডাক্টের, তারা ক্লেম করে। এখন এটা সত্য কি মিথ্যা বা এটা কম না বেশি সেটা নিয়েও কিন্তু অনেক ডিবেট আছে। সবসময় তারা কি করে, তারা কম প্রাইস দেয়, সেটা তো আমাদের দিক থেকে আমরা ক্লেম করি কারণ আমরা ম্যানুফ্যাকচারার। কিন্তু তারা যেটা ক্লেম করে যে না, আমরা সব কিছু বিবেচনা করে আমরা ওই প্রোডাক্টের যে সব থেকে ভালো দাম সেই দামই আমরা ওই ইন্ডাস্ট্রিকে দেই। তাহলে তারা ওই ইন্ডাস্ট্রি কী করবে, ওই ফ্যাক্টরি করবে, ওই ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা আছে তাদের যে ওয়ার্কিং কন্ডিশন, তাদের যে ওয়েজ মানে তাদের যে বেতন, বোনাস বা অন্যান্য যে কি আছে ফ্যাসিলিটিগুলো আছে, এগুলো তারা কি করবে, এগুলো তারা একদম 100% ইনশিওর করবে। কারণ আমরা কি করি, প্রোডাক্টের ভালো দাম দিই। তা এটা সত্য কি, কমপ্লায়েন্স ইস্যুগুলো যেটা ওয়ার্কারদের সঙ্গে অ্যাকচুয়ালি রিলেটেড, সেগুলোকে কি করে, ইনশিওর করা। এটা তারা ইনশিওর করাইতে সবসময় চায়। পাশাপাশি তারা একটা বিষয় ক্লেম করে যে যেসব ইন্ডাস্ট্রিতে আমরা অর্ডার প্লেস করি সেই সব ইন্ডাস্ট্রিতে আমরা অনেক সময় একদম অর্গানিক প্রোডাক্ট থেকে শুরু করে এমন প্রোডাক্টের প্রসেসিংয়ের জন্য আমরা উম, কি করি, এটাকে প্রমোট করি, যেটা অ্যাকচুয়ালি ইনভায়রনমেন্টের জন্য কি, ইনভায়রনমেন্টের জন্য অ্যাকচুয়ালি এটা সুইটেবল। এরপরে তারা যেটা বলে যে অ্যাকচুয়ালি এখানে যে প্রসেসিং করার জন্য যে ওয়াটারটা হয়, যে ওয়েস্ট ওয়াটার যেটাকে এখানে ডিসচার্জ করা হয়, সেটাকে আলাদাভাবে প্রসেসিং করা, সেটাকে আমরা ইনশিওর করি।
এবং সেখানে কি হয়, সেখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই ওয়াটারটা থেকে আবার ওয়াটারটা রিউজ করা যাচ্ছে, তার মানে এনভায়রনমেন্টকে তারা ক্ষতি কম করে, এগুলো তারা ক্লেম করে। এই জন্য তারা বলা হচ্ছে রেসপন্সিবল। তারা আর একটা কথা বলে, তারা একটা বিষয় ক্লেম করে, সেটা হচ্ছে খুবই একটা একটা বিষয় যে তারা কখনো বার্ডেন দেয় না। ওই যে টাইমের কথা ছিল না, যে ম্যানুফ্যাকচার বা সাপ্লায়ারকে কখনোই বার্ডেন দেবে না। তাদের যদি প্রয়োজন হয়, তারা তাদের যে অর্ডার ভলিউম আছে, তাদের ফোরকাস্টিং আছে, মানে ফিউচারে 3-4 বছরের একদম অর্ডার প্লেস করে রাখে, জানায় রাখে যে কাস্টমারকে যে আমাদের এই 2026 সালের এত আমরা নিব, 27 সালে এত নিব, 28 সালে আমরা কি এই প্রোডাক্টের আমরা ভলিউম এত পিস বা এত টন, অথবা যাই হোক যে ইউনিটেই হোক, আমরা এতটা কি করব, ক্লেম করব। এই জন্য তারা বলতে চায় আমরা কখনো সাপ্লায়ারদেরকে কি করি না, মানে অ্যাজ এ ফ্যাশন বায়ার, এসএনএম হোক যে কোনো বায়ার হোক, তারা কখনো সাপ্লায়ারদেরকে প্রেশার ক্রিয়েট করে না। অন টাইমে ডেলিভারি দেওয়ার জন্য তারা প্রমোট করে, তারা সময় দেয়, অর্ডার প্লেস করার জন্য তারা অ্যাপ্রোপ্রিয়েট আহ, একটা টাইম ফ্রেম বেঁধে দেয়। এবং তারা তারা বলে যে তাদের যে সাপ্লাই চেন আছে, মানে একদম যদি র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত প্রত্যেকটা স্টেপকে তারা ফেয়ার ফেয়ার রাখার কথা বলে। তারা বলে যে টার্মস এবং কন্ডিশনে লেনদেন হয়, অ্যাকচুয়ালি পেমেন্ট হয়, সেই পেমেন্টটা ফেয়ার একদম। এবং বলা যাচ্ছে যে কোনো নিষিদ্ধ নিষিদ্ধ বোঝো, মানে প্রোহিবিটেড কোনো ভেসেল তারা ইউজ করে না। তারপর হচ্ছে তারা এমন কোনো ইউজ করে না যে যেগুলো হচ্ছে ডাকাতি, রোবারি অথবা ইন্টারন্যাশনাল কোনো ক্রাইমের সঙ্গে রিলেটেড, যেসব ভেসেলে প্রোডাক্ট আনা নেওয়া করে। তো এই বিষয়গুলো তারা প্র্যাকটিস করে অ্যাজ এ বায়ার হিসেবে, এবং তারা রেসপন্সিবল, এটাকে তারা রেসপন্সিবল বলে। এবং তারা সবসময় ইথিক্যাল পারচেসিং করে। হ্যাঁ, এটা সব বায়ারের ক্ষেত্রেই, ম্যাক্সিমাম বায়ারের ক্ষেত্রেই এইরকম কথাগুলো চলে আসছে। এই কথাগুলো এখানে ঘুরে ফিরে লেখা আছে, নিজেরা নিজেদের মতো করে একটু সাজা নিতে হবে। বুঝতে পারছো সবাই? এই কথাগুলো এখানে লেখা ট্রাই করছে। এখন আমরা, তার মানে আমাদের অ্যাকচুয়াল পারচেসিং বিষয়টা শেষ হয়ে গেল। পারচেসিং বা ইথিক্যাল পারচেসিং বা রেসপন্সিবল পারচেসিং যাই বলি না কেন, এগুলো নিয়ে যে টপিকগুলো ছিল এগুলোই ছিল। এগুলো আমি একটু স্টাডি করে ট্রাই করলাম বা তোমাদের বলার ট্রাই করলাম। এরপর আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাই, একটু অন্য টাইপের, একটু দেখি কি। অ্যাকচুয়ালি যেটা আইএসও 9000, একটু দেখাই দিই তোমাদেরকে, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। না সরি, আইএসও 14000। তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো, এটা হচ্ছে ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আইএসও 14000। তো বলা হচ্ছে ইনভায়রনমেন্টকে অ্যাকচুয়ালি যখন ইনভায়রনমেন্ট নিয়ে কোনো কাজ করা হয়, এটা কোনো সার্টেন কোনো পার্টিকুলার ও সিঙ্গেল কাজ না। এটা একটা হলিস্টিক ম্যানার, হলিস্টিক বলতে বোঝাচ্ছে একটা কম্বাইন ইফোর্ট, যে ইফোর্টটা সব দিক থেকেই কী করতে হবে, মেনে নিতে হবে। এবং তোমরা জানো যে ইনভায়রনমেন্টকে আসলে ভালো রাখার জন্য এখন মেইন কনসার্ন যেটা, এবং এখানেও অ্যাকচুয়ালি সব থেকে বেশি কি করা, পেট্রোনাইজ করা দরকার। এবং সব বাজেট থেকে শুরু করে যে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যে ফার্মগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, বা তারা বিভিন্ন যে কি বলে যে সম্মেলনগুলো করে, জলবায়ু সম্মেলন বলে, তাই না? তো এগুলো থেকে দিন শেষে কি হয়, দেখা যায় যে আসলে এগুলো থেকে লাভ কম হয়, এগুলো জাস্ট দেখানোর জন্য করা হয়। কিন্তু কতটুকু তারা মেনটেন করে, কিছুদিন আগেই মনে হয় একটা হইলো না, এখন হচ্ছে জানি না। তোমরা এগুলো নিউজ রাখো কি না? হ্যাঁ, আমাদের উপদেষ্টারা গিয়েছে, এগুলো নিউজ তোমরা রাখবা, বুঝছো? নিউজ একটা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কেন বাংলাদেশও লাভবান হচ্ছে কি লাভবান হচ্ছে না, বা ইন টার্মস অফ যেসব দেশের আসলে ফান্ড ভালো, যারা ফান্ডিং বেশি করে তাদের সাপেক্ষে, তার মানে তারা ভালো আছে পজিশনে। যেগুলো অনুন্নত যে দেশগুলো আছে সেগুলোর আসলে কন্ডিশন কীরকম, স্পেশালি ইনভায়রনমেন্ট। কারণ ইনভায়রনমেন্ট ভালো থাকলে সবাই ভালো থাকবে, না থাকলে ভালো থাকবে না, এগুলো আমাদের। আর ইনভায়রনমেন্টের যে ইম্প্রুভমেন্ট, এটা একটা হচ্ছে কন্টিনিউয়াল বা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট, সেটাই বলতে চাচ্ছে। এবং হলিস্টিক ম্যানার মানে এটা কম্বাইন ইফোর্ট দিতে হবে ইনভায়রনমেন্ট ঠিক করার জন্য, প্রপার ওয়েতে রাখার জন্য। তো এখান থেকে যে কোশ্চেনগুলো ছিল যে অ্যাকচুয়ালি হোয়াট বেনিফিট উইল ইট ব্রিং টু মাই বিজনেস অর অর্গানাইজেশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট যদি তুমি প্রপারলি মেনটেন করো, তাহলে তোমার অ্যাকচুয়ালি কী হবে, তুমি অ্যাকচুয়ালি কীভাবে বেনিফিটেড হবে, সে কথাগুলো এখানে লেখা আছে, পয়েন্ট করে করে দেওয়া আছে, লেখা আছে ডেমনস্ট্রেট কমপ্লায়েন্স উইথ কারেন্ট অ্যান্ড ফিউচার স্ট্যাটুটরি অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, ইনক্রিজ লিডারশিপ ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়ি। দেখো, লিডারশিপ বলতে বোঝাচ্ছে যে ইনভায়রনমেন্টালি থাকবে। ধর একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে ইনভায়রনমেন্ট নিয়ে কাজ হয়। এখানে যে ইনভায়রনমেন্টাল গুড প্র্যাকটিসগুলো, যেসব প্রতিষ্ঠানে যে বিজনেস, প্রতিষ্ঠান বললাম যে বিজনেসের আছে, অ্যাকচুয়ালি তারাই লিড দেবে। কিন্তু দিন শেষে যারা ভালো কাজ করবে তারাই কি করবে, লিড দেবে। তাদের লিডারশিপটা কি হবে এখানে, বাড়বে। এরপরে বলছে ইমপ্রুভ কোম্পানি রেপুটেশন অ্যান্ড কনফিডেন্স অফ স্টেক হোল্ডার। স্বাভাবিকভাবেই কম রেপুটেশন বাড়বে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এবং অবশ্যই যারা স্টেক হোল্ডার আছে এই বিজনেসের সঙ্গে রিলেটেড, তাদের অবশ্যই কনফিডেন্স বাড়বে যদি তারা এনভায়রনমেন্টালি সাউন্ড বিজনেস তারা ইমপ্লিমেন্ট করে, এবং ওইভাবেই তাদের কি হয়, পুরো প্রসেস কমপ্লিট হয়।
এরপরে যেটা লেখা আছে, অ্যাচিভ স্ট্র্যাটেজিক বিজনেস এইমস বাই ইনকর্পোরেটিং এনভায়রনমেন্টাল ইস্যুস ইনটু বিজনেস ম্যানেজমেন্ট। এবং তারা বলতেছে যে আসলে একটা বিজনেস করার জন্য প্ল্যান করতে হয়, একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হয়। আমি শুরুর দিকে বলছিলাম যে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুগুলো আসলে কখনোই ফার্স্ট কনসার্ন হয় না বা মেইন কনসার্ন হয় না কোনো বিজনেসের ক্ষেত্রে। তো কেউ যদি এনভায়রনমেন্ট নিয়ে সচেতন থাকে তখন যে স্ট্র্যাটেজিক যে বিজনেস প্ল্যান করবে তখন আসলে এনভায়রনমেন্টের বিষয়টাকে সে কী করতে পারে, ইনকর্পোরেট করতে পারে যে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের জন্য আমি কতটুকু বেয়ার করব, কতটুকু কস্ট হবে আমার, সেটা কেউ আগে থেকে যদি কেউ ডিফাইন করে রাখে তাহলে অ্যাকচুয়ালি এটা দিন শেষে ওই বিজনেসের জন্য প্রফিটেবলই হবে, লং টার্ম হোক শর্ট টার্ম হোক। এরপর হচ্ছে প্রোভাইড এ কম্পিটিটিভ অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ, এগুলো বলার রাখে না। কেউ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বিজনেস করে, কেউ করে না। স্বাভাবিকভাবে যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করে সে তো ক্লেম করবেই, সে তো প্রফিট বেশি করবেই, সে তো বলবে আমি সবসময় এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, আমার প্রোডাক্টের দাম সেই কারণে বেড়ে গেছে। এবং সেটা কিন্তু এমন না যে বিজনেস সেটাই ভালো হবে, সেটাই আমরা কি করব, আমরা সেটাই প্রেফার করি অ্যাজ এ কাস্টমার। আমরা একটু দাম বেশি হলেও দেখি যে যেগুলো ফিচার ভালো সেগুলোই কিন্তু আমরা এখনকার এডিশন কিন্তু চেঞ্জ হয়েছে, পারচেস করার ট্রাই করি। এরপর হচ্ছে ইনকারেজ বেটার এনভায়রনমেন্টাল পারফরমেন্স অফ সাপ্লায়ার বা ইন্টিগ্রেটিং দেম ইনটু দ্য অর্গানাইজেশন বিজনেস সিস্টেম। এখন সাপ্লায়ার এবং কি বলে যারা আছে কাস্টমার, সবাইকেই যদি যে কোনো একজন যদি এনভায়রনমেন্টাল ভালো প্র্যাকটিস করে, দুটো তো পার্টি, একটা পার্টি হচ্ছে সাপ্লায়ার ম্যানুফ্যাকচার, একটা হচ্ছে কাস্টমার। হ্যাঁ, দুইটা পার্টির মধ্যে যে কোনো একটা পার্টি যদি ভালো এনভায়রনমেন্টাল ভালো প্র্যাকটিস করে, স্বাভাবিকভাবে তার সঙ্গে যারা রিলেট হবে তারাও ভালো প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। এইদার তারা এমন কোনো পার্টি যারা ভালো প্র্যাকটিস করে তাদের সঙ্গে বিজনেস করবে, সে কথাই কিন্তু এখানে তারা বলা ট্রাই করতেছে। তো এই বিষয়গুলো আছে। এখানে আসলে কি কি ইমপ্রুভমেন্ট করা যায় সেগুলো এখানে বলা আছে, যে ISO 14000 2015 যে প্রভিশন আছে সেগুলোর আসলে কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। অ্যাকচুয়ালি এগুলো ইমপ্রুভমেন্ট হয়ে গেছে কিনা একটু স্টাডি করতে হবে। 2015 তো একটু এগুলো আমরা একটু দেখব। তো এটা একটু দেখে নিও তোমরা সবাই, হ্যাঁ, যে কি কি ইমপ্রুভমেন্ট আছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, কি কি ইমপ্রুভমেন্ট আছে। এখানে আসলে লিডারশিপের কথা বলা আছে, লাইফ সাইকেলের কথা বলা আছে, স্টেক হোল্ডারের কথা বলা আছে, কমিউনিকেশন করার কথা বলা আছে, লিডারশিপের যেগুলো আসলে কি বেনিফিট, এগুলো আসলে কতটুকু প্র্যাকটিস হয়, মানে এগুলোর ইমপ্রুভমেন্ট কতটুকু করা যায়, কিভাবে করা যায়, সেই পয়েন্টগুলোই কি করা আছে এখানে লেখা আছে বা লেখা ট্রাই করছে। এটা একটু দেখে নিও, আবার চেঞ্জ হয়েছে কিনা সেটাও একটু দেখার বিষয় আছে। ওকে, তো এটাও কিন্তু এখান থেকেই শেষ, কারণ এনভায়রনমেন্টের রিলেটেড আরও অনেকগুলো টপিকস বা স্লাইড আমরা কি করে ফেলছি, স্টাডি করে ফেলছি। এবং লাস্ট টপিক বা লাস্ট যে কি বলবো লাস্ট ইস্যুটা আমি এখানে দেখতে পাচ্ছি না, তোমাদেরকে একটু ওপেন করে দেখাই। এই দেখো, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? দেখো তো কি লেখা স্লাইডের মধ্যে। এই আমার কথা শুনতে পাচ্ছ? এটা দেখো লেখা কি, স্লাইড দেখতে পাচ্ছ? ISO জি 9000 স্যার। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? কোয়ালিটি বলো তো, হোয়াট ইজ কোয়ালিটি? বলো কোয়ালিটি কি? বলো বলো কোয়ালিটি কি বলো? দেখি কোয়ালিটি ডেফিনেশনটা একটু দেখি, বা কোয়ালিটি কি দেখো লেখা আছে, দেখো কোয়ালিটি ডিগ্রি টু হুইচ এ সেট অফ ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল রিকোয়ারমেন্ট। তার মানে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসে কিছু ইনহারেন্ট প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা কি করে অ্যাকচুয়ালি সার্টেন কোনো রিকোয়ারমেন্ট আছে সেটা কি করে ফুলফিল করে। তার মানে বোঝা যাচ্ছে কোয়ালিটি হচ্ছে ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টির কি কাজ? কোনো রিকোয়ারমেন্টকে ফুলফিল করা। এখন এই রিকোয়ারমেন্ট কার হতে পারে? কোনো কাস্টমারের হতে পারে, যে যারই হোক। ইন টার্মস অফ টেক্সট আমি যদি বলি, কোনো কাস্টমারের কোনো প্রোডাক্টের কোয়ালিটি বলতে আমি কি বোঝাচ্ছি, ওই কাস্টমার যে প্রোডাক্টটা ইউজ করবে তার যে রিকোয়ারমেন্ট আছে, অ্যাকচুয়ালি সেই রিকোয়ারমেন্টটা কোন ক্যারেক্টারিস্টিক্স কী করতেছে, ফুলফিল করতেছে, অ্যাকচুয়ালি সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোই হবে সেই প্রোডাক্টের অ্যাকচুয়ালি কোয়ালিটি। এরপরে যেটা লেখা আছে, দ্য অ্যাবিলিটি অফ এ প্রোডাক্ট অর সার্ভিস টু মিট অর এক্সিড কাস্টমার এক্সপেকটেশন। স্বাভাবিকভাবেই হয় কাস্টমার এক্সপেকটেশন মিট করতে হবে, না তে এক্সপেকটেশনকে এক্সিড করে যেতে হবে, কখনো কম হবে না কাস্টমারের স্যাটিসফ্যাকশন বা এক্সপেকটেশন থেকে। যখন এটা আসলে কি হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনকে ফুলফিল করবে অথবা মিট অথবা এক্সিট করে যাবে, তখনই অ্যাকচুয়ালি আমরা বলবো অ্যাকচুয়ালি এটা কোয়ালিটি প্রোডাক্ট, অথবা এই প্রোডাক্টের অ্যাবিলিটি আছে যে কোয়ালিটিটাকে কি করা, মেনটেন করার জন্য। সেটা হচ্ছে কোয়ালিটির অ্যাকচুয়াল ডেফিনেশন। এরপরে দেখো, এটা খুব সুন্দর একটা টপিকস, এটা তোমরা কি বোঝো বলো তো? কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্সের ডেফিনেশনটা বলো দেখি, বা অ্যাকচুয়ালি দুটার মধ্যে পার্থক্য কোথায় সেটা কিন্তু এখানে লেখা আছে। দেখো আমি বলি, তোমাদের আসলে বলতে হবে না, লেখাই আছে দেখো, দ্য পার্ট অফ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট দ্যাট ফোকাসেস অন ফুলফিলিং কোয়ালিটি রিকোয়ারমেন্ট। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে
এটা আসলে কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা পার্ট, যেটা আসলে বলছে যে কোয়ালিটি যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল কতটুকু ফুলফিল হবে সেটাকে ফোকাস করে। তারপরে কোয়ালিটি কন্ট্রোল কি বোঝাচ্ছে, যে যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সেটা কতটুকু ফুলফিল হবে সেটা আসলে কোয়ালিটি কন্ট্রোলটা ডিফাইন করা হয়। আর কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কোয়ালিটি যে রিকোয়ারমেন্টগুলো আছে এই কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো আসলে কীভাবে ফুলফিল করা যাবে, হাউ এটা ফুলফিল করা যাবে। অথবা এখানে লেখা আছে যে কোনো ম্যানেজমেন্টকে আসলে কনফিডেন্স দিবে যে এই যে রিকোয়ারমেন্টগুলো আছে কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো কীভাবে ফুলফিল করা যায়, কোন ওয়েতে ফুলফিল করা যায়, সেটাই অ্যাকচুয়ালি কোয়ালিটি অ্যাসুরেন্স। তার মানে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এটা ম্যানেজমেন্টের একটা পার্ট, যেটা অ্যাকচুয়ালি কী করে রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কতটুকু ফুলফিল হচ্ছে সেটা নিয়ে কাজ করে কোয়ালিটি কন্ট্রোল। আর কোয়ালিটি অ্যাসুরেন্স কাজ করে এই যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে এই কোয়ালিটি রিকোয়ারমেন্টটা কীভাবে হাউ এটাকে কি করা যাবে, এটাকে আসলে অ্যাচিভ করা যাবে। অথবা এখানে লেখা আছে প্রোভাইডিং কনফিডেন্স, মানে কতটুকু কনফিডেন্স আসলে দিবে যেটা কি করতে পারে এই কোয়ালিটি রিকোয়ারমেন্টকে ফুলফিল করবে বা কোন ওয়েতে আসলে ফুলফিল করবে সেটাকে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। ওকে ওকে, এখানে আছে পার্থক্য দেওয়া আছে দেখে নিলা। তারপর দেখো এখানে আইএসও ফ্যামিলি, আইএসও 9000 ফ্যামিলি আছে। আইএসও 9000 ফ্যামিলির মধ্যে অনেকগুলো আছে, যেমন আইএসও 9000 ইটস সেলফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি কোয়ালিটির ফান্ডামেন্টাল ভোকাবুলারি ডেফিনেশন রেফারেন্স আইএসও যে স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে কাজ করে। এরপর আইএসও 9001 যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো অর্গানাইজেশনের কোয়ালিটি মিট আপ করার জন্য কোন কোন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ওই কোম্পানির সঙ্গে কতটুকু আসলে কমপ্লাই করে কোন কোন রিকোয়ারমেন্ট সেগুলো নিয়ে কাজ করে আইএসও 9001। এরপরে বলছে আইএসও 9004 ম্যানেজিং ফর দ্য সাস্টেন সাকসেস অফ অ্যান অর্গানাইজেশন প্রোভাইডিং গাইডলাইন, অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের গাইডলাইন প্রোভাইড করে কোনো বিজনেস বা প্রতিষ্ঠানকে, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন আসলে সাস্টেনেবল কী করতে পারে, সাকসেস করতে পারে থ্রু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন যেটা আমি দেখাইতে চাই তোমাদের ক্ষেত্রে, দেখো ইমপ্লিমেন্টেশন অফ আইএসও 9000। আইএসও 9000 এখানে অনেকগুলো লেখা আছে ইমপ্লিমেন্টেশন কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় আইএসও 9000 কোনো বিজনেস, কোনো প্রতিষ্ঠানে, কোনো ফ্যাক্টরিতে, এখানে 14টা স্টেপ দেওয়া আছে। কিন্তু আমি না এই 14টা স্টেপের মধ্যে শুধু আমি 1 নম্বর আর মানে প্রথমটা শেষেরটা নিয়ে কথা বলতে চাই, মাঝখানেগুলো অ্যাজ ইউজুয়াল সার্ভে করতে হবে, ট্রেনিং দিতে হবে, কন্ডাক্ট করতে হবে, ডকুমেন্ট মেনটেন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, ইন্টারনাল অডিট হবে, এক্সটার্নাল অডিট হবে, ম্যানেজমেন্ট রিভিউ করবে, রিভিউ করলে যদি ওকে হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট হবে, না হলে আবার প্রি অ্যাসেসমেন্ট হবে, এগুলো অ্যাজ ইউজুয়াল কথা বলা আছে যে মাঝখানে। কিন্তু শুরুতে একটা ইম্পর্টেন্ট কথা আছে, টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট তার মানে কোনো বিজনেস, কোনো প্রতিষ্ঠান, কোনো ফ্যাক্টরিতে যদি ম্যানেজমেন্ট না চায় তাহলে জীবনেও কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যাবে না, এবং তাদের কমিটেড হইতে হবে, হ্যাঁ আমরা এটা করতে চাই। এটা যে প্রতিষ্ঠান করতে চাবে তা সে করতে পারবে। মাঝখানে এতগুলো স্টেপ থাকুক, স্টেপ আরও 100 200 300 এটা কোনো ইস্যু না। ম্যানেজমেন্ট যদি না চায়, তারা যদি কমিটমেন্ট না দেয় যে আমরা আইএসও হোক 9000 হোক 14000 হোক 27000 হোক 22000 হোক আমরা কি করবো না, এটা ইমপ্লিমেন্ট করবো না, তাহলে জীবনেও ওই প্রতিষ্ঠানে আমি বাইরে থেকে ভিতর থেকে যতই এখানে কি করি অ্যাজ এ এমপ্লয়ি আমি যত এখানে প্র্যাকটিস করার ট্রাই করি কখনোই করতে পারবো না যদি ম্যানেজমেন্ট না চায়। এই জন্য বলা হচ্ছে ম্যানেজমেন্টটাই 1 নাম্বার স্টেপে লেখা আছে যে ম্যানেজমেন্টের কমিটমেন্ট তাদেরকে চেতে হবে, তারপরে বাকিগুলো হবে, ট্রেনিং হবে, সার্ভে হবে, ডকুমেন্ট কন্ট্রোল হবে, ইমপ্লিমেন্ট হবে, অডিট হবে, তারপরে রিভিউ হবে, রিভিউ আবার প্রি অ্যাসেসমেন্ট হবে, রিভিউ যদি আবার রিভিউ দেখা যাচ্ছে যদি অ্যাচিভ করেনি আসলে রিকোয়ারমেন্ট তখন আবার হয়তো বা আবার প্রসেস হবে, সেই বিষয়গুলো আছে। এবং শেষে যে পয়েন্টটা লেখা আছে দেখো কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। প্রথম আর শেষটা কেন বলতেছি, প্রথমটা হচ্ছে টপ ম্যানেজমেন্টকে এটাকে অ্যাচিভ করে নিতে হবে, তাদেরকে স্টিক থাকতে হবে, ওকে আমরা আইএসও 9000 ইমপ্লিমেন্ট করতে চাই আমার বিজনেসে, এবং এটাও মেনে নিতে হবে এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কারণ দিন শেষে এটার জন্য আমাকে পে করতে হবে। এই কাজগুলো স্টেপগুলো মেনটেন করার জন্য প্রতিষ্ঠান বা বিজনেস থেকে কি হবে কিছু আসলে এখানে পেমেন্ট রিলেটেড ইস্যু আছে। তো এই বিষয়টাই কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মেইন কনসার্ন বা মেইন কনস্ট্রেন্ট যদি বলতে চাই যে টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট, কারণ এগুলো সবগুলোই যেগুলো কোয়ালিটি বা এই রিলেটেড বা যেসব স্ট্যান্ডার্ড আছে সবগুলোই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যেই পড়ে, এগুলো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হয়। আমি একবার প্ল্যাটিনাম সার্টিফাইড পেয়ে গেলাম, লিড প্ল্যাটিনাম সার্টিফাইড, তাহলে কি আমি হয়ে গেলাম, আমি আজীবন লিড প্ল্যাটিনাম সার্টিফাইড হিসেবে থাকবো? এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা অডিট হবে 2 বছর হোক 3 বছর পর পর, প্রি অ্যাসেসমেন্ট হবে, অডিট করে আবার রিপোর্ট প্রোভাইড করবে। অ্যাকচুয়ালি আমি ক্যাপাবল কিনা এটাকে ধরে রাখার জন্য, যেটা আমি অলরেডি আমি অ্যাচিভ করছি এটাকে কন্টিনিউ করার জন্য, সাস্টেন করার জন্য অ্যাকচুয়ালি আমি ক্যাপাবল কিনা বা সেই বিজনেস ক্যাপাবল কিনা, এই জন্যই বলা হচ্ছে বিষয়গুলো এরকম। এখানে কিছু জিনিস আমি একটু স্কিপ করে যাচ্ছি। আচ্ছা তোমাদের একটা বিষয় বলি, ডকুমেন্ট আর রেকর্ড, হ্যাঁ ডিফারেন্স বিটুইন ডকুমেন্ট আর রেকর্ড, বলো তো ডকুমেন্ট কি আর রেকর্ড কি? দেখো ডকুমেন্ট বলো রেকর্ড বলো দুটোই কিন্তু কিছু কি বলবো কিছু
ডকুমেন্ট বা রেকর্ড দুটোই কিছু রিটেন ফর্মে থাকে, রিটেন ফর্মেই ধরো আছে, অথবা মৌখিকও হইতে পারে। রেকর্ড তো আসলে মৌখিক হয় কি না, রেকর্ড ধর কোনো রিটেন ফর্মের কোনো প্রেসক্রাইব কোনো সাজেশন, এটাই বলি, কোনো প্রেসক্রাইব কোনো রিটেন ফর্মের সাজেশন, দুটোই তাই, হয় ডকুমেন্ট না হয় রেকর্ড। এখন খেয়াল করো, কে যেন মেসেজ দিছে। ও, তোমাদের কি এখান থেকে আইডিগুলো নিয়ে অ্যাটেন্ডেন্স দিব এরকম ইস্যু? তোমরা আইডি লিখছো সবাই, মানে কি করছো দেখি তো। পার্টিসিপেন্ট, হ্যাঁ তোমরা তো সবাই আইডি টাইডি লিখে রাখছো। নিবো এখান থেকে এখন পরে তোমাদের আইডিগুলো নিয়ে অ্যাটেন্ডেন্স ওইভাবে দিয়ে শেষ করবে। দেখো এখন ডকুমেন্ট দাও কি বলছে, এই ডকুমেন্ট উইল চেঞ্জ অ্যান্ড ইভলভ টু রিফ্লেক্ট আওয়ার কারেন্ট বিজনেস প্র্যাকটিস। আমার কাছে একটা ডকুমেন্ট আছে, রিটেন একটা কোনো কিছু আছে, যেটা আমি কি করতে পারি, আমার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমি চেঞ্জ করতে পারি। আমার এখন বিজনেসে দেখা যাচ্ছে এই ডকুমেন্টেশন অনুযায়ী এই কমপ্লায়েন্স প্র্যাকটিসগুলো ছিল, দেখা যাচ্ছে যে না এখানে কিছু চেঞ্জ করা যেতে পারে সময়ের সাথে, কাস্টমারের চাহিদার সাথে, এগুলো প্র্যাকটিস চেঞ্জ হবে, আমরা ডকুমেন্ট চেঞ্জ করে দিলাম। আমরা কি করলাম, এটাকে আবার চেঞ্জ করে দিয়ে রিভাইজ করলাম। এটা কিন্তু করা যায়, ডকুমেন্ট করা যেতে পারে। ইভেন তো যে কোনো বিজ্ঞপ্তি হয়েছে, তোমরা দেখো বিজ্ঞপ্তি কোনো রুটিন হয়েছে, তারপরে কোনো কোনো মাইনুটস রেডি হয়েছে, কোনো মিটিংয়ের মাইনুটস রেডি হয়েছে, সব কিছুই কিন্তু কি আবার রিভাইজ করা যাচ্ছে। রিভাইজ ওই সময় ডকুমেন্টটা আসলে সমসাময়িক বা কারেন্ট সিচুয়েশন, এটা আমরা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করা যেতেই পারে। কিন্তু রেকর্ড খেয়াল করো, রেকর্ড হচ্ছে হিস্ট্রি, হ্যাঁ, যেটা পাস্ট। পাস্ট কি বদলানো যায়? পাস্ট কিন্তু বদলানো যায় না। ধর 10 বছর আগে একটা ইস্যু ঘটে গেছে, একটা ডকুমেন্ট আমার আছে যেটার উপর বেস করে আমি কি করব, আমি ডকুমেন্ট সাজাবো আবার নতুন করে। তাহলে ওই যে 10 বছর আগে যে রেকর্ড ছিল সেটাকে কিন্তু আসলে চেঞ্জ করা যায় না, কারণ অলরেডি ওইটার উপর বেস করে অনেক কিছু হয়ে গেছে, এবং ওইটা অ্যাওয়ার্ডেড, অন কাইন্ড অফ অ্যাওয়ার্ডেড জিনিস, যেটা অলরেডি হয়ে গেছে সেটা অ্যাওয়ার্ডেড। অ্যাওয়ার্ডেড বা কি বলবো, যে অ্যাওয়ার্ডেড জিনিসের উপর কি করে কারো হাত থাকে না, সেটা ভুল হোক ঠিক হোক ওটা মেনে নিতে হবে। মেনে নেওয়ার যদি কারেকশন করার সুযোগ থাকে সেটা আলাদা বিষয়। তবে এটা মনে রাখবো, আমরা রেকর্ড হচ্ছে পাস্ট বা হিস্ট্রি, যেটা অ্যাকচুয়ালি কখনো চেঞ্জ করা যায় না বা ইজিলি চেঞ্জ করা যায় না। এবং এই হিস্ট্রি বা রেকর্ডের উপর বেস করে আসলে ডকুমেন্ট ক্রিয়েট করা হয়, যেহেতু ডকুমেন্টটা হচ্ছে কারেন্ট প্র্যাকটিস অফ বিজনেস। এটা যে কোনো সময় এই কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি, কারণ এটা চেঞ্জ করলেই অ্যাকচুয়ালি যে বিষয়টা হবে সেটা হচ্ছে দিন শেষে আসলে ওই বিজনেসটা কি হবে, দেখা যাচ্ছে যে চেঞ্জ করার ফলে একটু সামনে এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে লেখা আছে দেখো। দেখি তো কি সিমিলারিটি কি আছে ডকুমেন্ট রেকর্ডের মধ্যে। আমি তো যেটা এতক্ষণ বললাম সেটা হচ্ছে ডিসিমিলারিটিস অথবা যেটা আসলে পার্থক্য। এখন সিমিলারিটিস হিসেবে কি আছে দেখো, বোথ ক্যান অ্যান্ড শুড বি ইউজ টু পারফর্ম ডকুমেন্টেড কোয়ালিটি পারফরমেন্স ট্রেন্ড, compare our data to competitive data, both can be used to solve customer related problem issue, both support status review, decision making, long term planning initiative। সব কথাই বলছে কাস্টমার রিলেটেড ইস্যু, কোনো যদি ইস্যু অ্যারাইজ সলভ করতে ডকুমেন্টও হেল্প করে, রেকর্ডও হেল্প করবে, ডিসিশন মেকিংয়ে, তারপর রিভিউয়ে, লং টার্ম প্ল্যানিংয়ের ক্ষেত্রে হেল্প করবে। এরপরে কম্পিটিটরের কোয়ালিটি নিয়ে যে বেঞ্চমার্কের এখানে কথা বলা হয়েছে, যে ডকুমেন্ট রেকর্ড থাকে সেগুলো অ্যাসেস করে আসলে বিজনেস সম্পর্কে, এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া যাবে কম্পিটিটরের কাছ থেকে। কারণ আমার কম্পিটিটর আসলে কি বিজনেস করে এটা পুরোটা না জানলেও আমরা কিছুটা জানি, বা আমি কি বিজনেস করি সেটাও আমি জানি। এগুলো আসলে যে বিভিন্ন ডকুমেন্ট বা রেকর্ড থেকেই আমরা কি নেই, এই ইনফরমেশনগুলো নিয়ে থাকি। এখানে প্রসেস ডেভেলপমেন্টের একটা ফ্লোচার্ট দেওয়া আছে, ফ্লোচার্টটা একটু দেখে নিবে সবাই, দেখি তো কী লেখা আছে। আমরা একদম শেষের দিকে চলে আসছি। প্রসেস ডেভেলপমেন্টে দেখো কী লেখা আছে। প্রথমে লেখা আছে ওয়ার্ক প্রসিডিউর, এরপরে কজ, মেশিন অর হিউম্যান ইরর, মানে কোনো কাজ হবে, হ্যাঁ কোনো কাজ প্রসেস হবে, তো এই কাজটা কে করবে? মানুষ বা মেশিনই তো করবে না, কাজ তো আর এমনি এমনি হবে না, সেটাই বলা হচ্ছে। এরপর লেখা আছে ইরর ডিটেকশন, যখন মানুষ বা মেশিন কাজ করে তখন ইরর হয়। ডেভিয়েশন ফ্রম এস্টাবলিশড প্রসিডিউর, অবশ্যই একটা এস্টাবলিশড প্রসিডিউর আছে, সে প্রসিডিউরটা আমি আমার ইন্ডাস্ট্রিতে আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করব, যেখানে মেশিন আর ম্যান পাওয়ারের ইনভলভমেন্ট আছে। যদি মেশিন আর ম্যান পাওয়ারের ইরর হয় তখন তো স্বাভাবিকভাবেই যে প্রিভিয়াস প্রসিডিউর ছিল সেটা থেকে তো অবশ্যই ডেভিয়েশন হবে রেজাল্টের, সে কথাই বলা আছে। এরপর বলা আছে কারেকশন অ্যাকশন ইমপ্লিমেন্ট, যখন ডেভিয়েশন হবে তখন কী করতে হবে? প্রোডাকশন তো আর বন্ধ করা প্রসেস তো আর বন্ধ করে রাখা যাবে না, তখন কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, হ্যাঁ, যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। এরপর এন্ড রেজাল্ট, তখন জিরো ডিফেক্ট পাবো, হ্যাঁ, সে কথাই বলা আছে। মাঝখানে দেখো ইন্টারমিডিয়েটে কিছু কথা বলা আছে, দেখো কী লেখা আছে। অ্যানালাইজ অ্যাকশন ফর ইফেক্টিভনেস, মডিফাই চেঞ্জ প্রসিডিউর ফর প্রিভেন্টিভ অ্যাকশন। বলা হচ্ছে কোনো প্রসেস বা প্রসিডিউর দেখা যাচ্ছে যে প্রিভিয়াস প্রসিডিউর ফলো করে
সেম রেজাল্ট আসছে না, তাহলে ওটা নিয়ে তো আমি পড়ে থাকবো না, এখানে তো চেঞ্জ করতে হবে ডকুমেন্টেশনের মতো কারেন্ট ট্রেন্ড অনুযায়ী এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। মানে চেঞ্জ বলতে মডিফাই করা যেতে পারে, যেটা আউটপুট বা এন্ড রেজাল্টটাকে অ্যাপ্রোপ্রিয়েট আনার জন্য। ওকে, ওকে, তাহলে এটাই ছিল। হ্যাঁ, এটাই ছিল লাস্ট টপিক। এখানে আরও কিছু আইএসও নিয়ে কথা আছে 9000, এগুলো আসলে অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করার জন্য দেওয়া আছে। আমার লাস্টের কোশ্চেনটা যে কী ছিল আমার আমি বলতে পারছি না, লাস্টে সেই বিষয়গুলো লেখা ছিল যে আইএসও 9000 কেন ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে মনে হয় একটু বলা আছে এখানে, বাট এগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল, এগুলো হিস্ট্রির মতো কথা, এগুলো এতটা লাগবে না, দেখে নিও। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, টপিকগুলো নিয়ে, এগুলো সবাই একটু স্টাডি করবা। আর সবাই খেয়াল করো, আমি কিন্তু কি করি, কোশ্চেন টাইপ বা টপিক কিন্তু সবসময় লিখে দেওয়ার ট্রাই করি বা বলার ট্রাই করি। আজকেও কিন্তু শুরুতে তাই করছে, একটা ওয়ার্ডে লেখা ছিল সেগুলো আমি দেখানোর ট্রাই করছি, সেগুলো নিয়েই কথা বলছে। তো তোমরা যে কাজটা করবে এক্সামের জন্য অবশ্যই এর আগে যে স্লাইড, স্পেশালি আমি আগেই বলে রাখি, আর তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো না, এখানেই কথা শেষ করি। সেটা হচ্ছে এক্সাম রিলেটেড ইস্যুটা এখানে শেষ করি। সেটা হচ্ছে যখন তোমরা ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নিবে অবশ্যই ক্লাস টেস্টকে মাথায় রাখবা। ক্লাস টেস্টের সিলেবাস উইথ কোশ্চেন, তোমাদের কোশ্চেন আছে সাথে? যদি না থাকে আমার কাছ থেকে নিয়ে নিবা, অথবা তোমাদের মনে আছে কি কি কোশ্চেন সিটিতে আসছে, কারণ কোশ্চেন একটাই সেট হয়েছে। সেই কোশ্চেনগুলো তোমরা কি করবা, অবশ্যই ভালো করে স্টাডি করবা। পাশাপাশি আমি যে কোশ্চেনগুলো বোর্ডে টপিক হিসেবে দিয়েছি বা লিখে দিয়েছি, সেগুলো তোমরা কি করবা, প্র্যাকটিস করবা বা সেগুলো পড়াশোনা করা ট্রাই করবা। যেহেতু একটু থিওরিটিক্যাল সাবজেক্ট, একটু মুখস্থ করার বিষয় আসে, তো বিষয়গুলো একটু বুঝে বুঝে দেখলা, একটু শর্ট আউট করলা, যে ইম্পর্টেন্ট বা যেগুলো জানতে হয় বা কিছু হিস্ট্রি টাইপের আছে সেগুলো একটু স্কিপ করলা, সেটা আলাদা বিষয়। এই বিষয়গুলো কিন্তু এইভাবে ফলো করবা, বিভিন্ন পাঠ্যগুলো স্টাডি করবা। কিছু কিছু পাঠ্য যেমন ওখানে ছিল হচ্ছে এক্রিডিটেশন, আর কি যেন ডকুমেন্টেশন, কি যেন ছিল, ভুলে গেলাম কেন, এই কি ছিল, আগের ব্যাচে পড়াইলাম যে এক্রিডিটেশন আর কি যেন, যাই হোক। এখানে রেকর্ড আর হচ্ছে ডকুমেন্টের পার্থক্য, পার্থক্য টাইপের যেগুলো আছে, সিমিলারিটি ডিসিমিলারিটি, এগুলো পড়বা। বিভিন্ন ডায়াগ্রামগুলো আছে সেগুলো পড়বা। তোমাদের রিচ আছে, রিচ আরেকটা কি যেন লিখে দিয়েছিলাম ওই দিন, রিচ আর একটা হচ্ছে আম, এই রিচ আর কি যেন লিখে দিলাম, বললাম ছোট ছোট টপিক শর্ট নোট আকারে পড়বা। রিচ আর কি যেন ভুলে গেছি আমি, দেখছো। আম, যাই হোক, রিচের সঙ্গে আর একটা কি ছিল, রিচ আর হচ্ছে ভুলে গেছো তোমরা, কি ছিল বলো। স্যার র্যাপ ওয়ার্ক মনে হয় এরকম না, র্যাপ তো ছিল, র্যাপের ধরো তোমার প্রিন্সিপাল গুলো পড়বা, র্যাপের যে ক্যাটাগরি গুলো আছে, তারপর র্যাপের যে প্লাটিনাম স্কোর করার জন্য কত স্কোর লাগে সেগুলো পড়বা। এগুলো তো লিখে দিয়েছি বা বলছি, ক্লাসে ডিসকাস করছি। ও ব্লু সাইন, হ্যাঁ, ব্লু সাইন কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করে হয়, কাস্টমার কিভাবে বেনিফিটেড হয়, তারপরে হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট ল, এগুলো কি, তারপরে সাস্টেনেবল অ্যাপারেল কোয়ালিশনের স্টেক হোল্ডারগুলো দেখবা। তারপরে হচ্ছে 9 অ্যাকশন অফ এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, তারপরে আছে হচ্ছে সিটির বিষয়গুলো দেখবা একটু। এই টাইপের অনেকগুলো কোশ্চেন এখন আর মাথায় আসতেছে না। র্যাপের বিষয়গুলো দেখবা। তারপরে দেখবা ওই যে গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড, তারপর অর্গানিক কটন, ভেগান উল, এগুলো সম্পর্কে কি করতে হবে, সবাইকে কিন্তু স্টাডি করতে হবে। আমি যে কাজটা করব, আমি সবগুলো স্লাইড রেডি, আমার রেডি নাই, দু একটা স্লাইড আমি রেডি করে সবগুলো স্লাইড তোমাদের শেয়ারকে দিয়ে দেবো, জিপ করে ফাইল করে দিয়ে দিব, সবাই এই স্টাডিগুলো করবা। আর তোমাদের যদি সুযোগ হয়, আমি যে কোশ্চেনগুলো তোমাদের লিখে দিয়েছিলাম বা টপিকগুলো একটু আমাকে দিতে পারো, যদি আবার স্কিপ হয়ে যায় জানি না, আমি আশা করি স্কিপ হবে না। এই বিষয়গুলো মাথায় থাকলো। আর সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে তোমরা অলরেডি একটা ক্লাস করছো 8:30 থেকে, আবার ক্লাসে জয়েন করছো। তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, মানে প্রশ্ন না স্যার, মানে হচ্ছে আমাদের এই যে পরবর্তীতে যারা সিটি দিয়েছিল স্যার, ওদের মার্কসটা যদি একটু মানে ও, আমি এখনই বলি, তোমরা এখানে ওয়েট করো, ওয়েট করো।